হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটি নতুন ড্রামা নিয়ে। যেই ড্রামাটির ব্যাপারে আমার বলার মতন কিছুই নেই, তোমরা দেখলেই সব কিছু বুঝতে পারবে। ড্রামাটির নাম হলো টেল অফ নাইন টেলড। ড্রামাটির শুরুতে আমাদের একটা লেখা দেখানো হয়, যেখানে লেখা আছে যে যদি কোনো ফক্স অর্থাৎ শেয়াল 100 বছরের হয়ে যায় তাহলে সে যে কোনো মানুষের রূপ নিতে পারে, আর যদি সেই ফক্স 1000 বছরের বেশি হয়ে যায় তখন সে খুবই শক্তিশালী হয়ে যায় এবং সে নিজের থেকে অনেক দূরের জিনিসও দেখতে পায় এবং বুঝতেও পারে। এরপর আমাদের একটি বাচ্চাকে দেখানো হয় যার নাম হলো জিয়া। সে তার বাবা মায়ের সাথে কোথাও যাচ্ছে। আজ জিয়ার বার্থডে, তাই তার পেরেন্টস তাকে একটি খেলনা গিফট করে। আর তখনই কোনো কারণে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন জিয়ার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে বাড়িতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল, কিন্তু সে লক্ষ্য করে তার নিজের জামাতে রক্তের দাগ লেগেছিল, এমনকি তার খেলনাটাও ভাঙা। এতে তার ডাউট হয়, তাই সে তার মাকে বলে আমাকে পিনাট কুকিজ দাও। তার মা তখন পিনাট কুকিজ খুঁজতে লাগে এবং তাকে বলে পিনাট কুকিজ তো নেই, আমি তোমাকে দোকান থেকে কিনে দেব। এতে জিয়া তার মাকে কাঁচি দিয়ে আঘাত করে এবং বলে তুমি আমার মা নও, কারণ আমার মা জানে যে আমার পিনাটে অ্যালার্জি আছে। বলে সে তাড়াতাড়ি করে উপরের রুমে এসে নিজেকে বন্ধ করে নেয়। তখন তার বাবা মা দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, একদম পুরো ভূতের মতো করছিল। তখন একটি লাল ছাতাওয়ালা লোক তার সামনে আসে এবং তার মুখের সামনে একটি জাদু করে বলে না, তুমি আয়ু হতে পারো না, আর আজকে তুমি যা কিছু দেখেছো তা তুমি ভুলে যাও। এরপর জিয়া নিজেকে আবারও ওই অ্যাক্সিডেন্টের জায়গাতে পায়, আর তাদের কারের মধ্যে তার বাবা মায়ের বডি ছিল না। এখন তাদের বডি কোথায় গেল সেটা তো আমরা গল্পের ভিতরে জানতে পারবো। এরপর আমাদের 21 বছর পরে সিন দেখানো হয়, যেখানে ওই লাল ছাতাওয়ালা লোকটি ঘুম থেকে ওঠে এবং রেডি হয় আর ওই লাল ছাতাটি নিয়ে বেরিয়ে পড়ে। তখন রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল, আর আশেপাশের লোকজন বলছিল এখন তো বৃষ্টি হওয়ার কথা নয়। এই লোকটি বলে আজ শেয়ালের বিয়ে হচ্ছে, তাই রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে। ছেলেটি তখন একটি বিয়ের অনুষ্ঠানে আসে এবং ব্রাইডকে এসে বলে তুমি আমাকে ইনভাইট করলে না তো। মেয়েটি বলে লিওন, তুমি এখানে কি করছো? অর্থাৎ এর নাম হলো লিওন, যে এই ড্রামাটির মেন লিড, যে এখানে মেয়েটিকে মারতে এসেছে। কারণ এই মেয়েটি হলো একজন ফক্স, যে অনেক মানুষকে মেরে ফেলে তাদের লিভার খেয়ে নিয়েছে। অন্যদিকে আমরা ওই ছোট্ট জিয়াকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গেছে এবং এই আমাদের এই ড্রামাটির মেন ফিমেল লিড, যার ইন্টারেস্ট রয়েছে পুনর্জন্ম এবং ওই ধরনের কিছু গল্পের উপরে। তাই সে এইসব ব্যাপারে লেখালেখি করে। সে ওই অনুষ্ঠানে ইনভাইটেড ছিল। এদিকে লিওন ওই ফিমেল ফক্সটিকে মেরে দেয় এবং এখানকার মানুষদের স্মৃতি মুছে দেয়। এতে লোকজন ভাবে যে ব্রাইড হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তখন ওখানে জিয়া আসে, যে লিওনকে দেখে চিনতে পেরে যায় যে এই তো হলো সেই ছোটবেলার লাল ছাতাওয়ালা লোকটি। এরপর সে ভিতরে এসে ব্রাইডের ড্রেস দেখতে পায়, যেটা দেখে তার একটা ডাউট হয় যে এখানে কিছু গন্ডগোল তো অবশ্যই হয়েছে, কারণ সে এখানে পশুর চুলও পায়। তাই সে সেটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে আসে। ফরেন্সিক ল্যাবের যে ডক্টরটি ছিল সে বলে যে এটা হলো রেড ফক্সের চুল। জিয়া তাকে এটা ওটা কোশ্চিন করতে লাগে, কিন্তু ছেলেটি তাকে এটা ওটা বুঝিয়ে বাজিয়ে বাহানা করে ওখান থেকে পাঠিয়ে দেয়। এই ছেলেটির নাম হলো সিনজো। এদিকে লিওন আফটার লাইফ ইমিগ্রেশন অফিসে আসে, অর্থাৎ এটি হলো সেই জায়গা যেখানে মানুষের মৃত্যুর আগে দিন, ক্ষণ, তারিখ সমস্ত কিছু লেখা হয়। আর এই জায়গাটির হেড হলো একটি মহিলা, যে একজন শক্তিশালী ফক্স, আর এর নাম হলো তালাইবা। লিওনের সাথে তার কথাবার্তাতে আমরা বুঝতে পারি যে লিওন একজন 1000 বছরের বেশি হওয়া ফক্স, যে এখানে তার মৃত প্রেমিকার পুনর্জন্ম হয়েছে কিনা সেটা জানতে এসেছে। তালাইবা তাকে মনে করিয়ে দেয় যে তোমার কাজ হলো খারাপ মানুষদেরকে শাস্তি দেয়া। আর তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যে 600 বছর আগে লিওন পাহাড়ের দেবতা ছিল, যেখানে সে একটি মেয়ের প্রেমে পড়েছিল যাকে কেউ মেরে ফেলে। ওই মেয়েটির নাম ছিল আয়ুম, আর তার শোকে লিওন দেবতার পথ ছেড়ে খারাপ লোকেদের শাস্তি দেওয়ার কাজ শুরু করেছে। এটা সে ততদিন অবধি করবে যতদিন না তার প্রেমিকার পুনর্জন্ম হচ্ছে, অর্থাৎ তাকে সে ফিরে পাচ্ছে। তাই সে এখানে মাঝে সাঝে আসে তার প্রেমিকার ব্যাপারে জানতে, কিন্তু এবারও সে তার কোনো খোঁজ পায় না। এরপর সিনজোর সাথে সে দেখা করে, যে ফরেন্সিক ল্যাবের ডক্টর ছিল। আমরা এখানে বুঝতে পারি যে এও হলো একটি ফক্স,
সে লিওয়ানকে কল করে এখানে ডেকেছে এবং তাকে জিয়ার কথা বলে যে একটি মেয়ে রেড ফক্সের চুল নিয়ে ফরেন্সিক ল্যাবে এসেছিল। আমার মনে হচ্ছে ওই মেয়েটির মধ্যে ফক্সের ব্যাপারে কোনো রকম ডাউট রয়েছে, আর ও কিন্তু লাল ছাতার মানুষকে খুঁজছে, অর্থাৎ সে লিওয়ানের কথাই বলছে। অন্যদিকে জিয়াকে একটি ছেলে এসে বলে যে সে লাল ছাতা ওয়ালা লোকটিকে দেখেছে, যে একজন মনস্টার এবং সে মানুষ মেরে বেড়ায়। জিয়া তার কথাতে বিশ্বাস না করলে সে বলে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি আজ রাত আমার বলে দেয়া বাস স্টপের সামনে চলে আসবে। বলে সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখন আমরা দেখতে পাই যে এই ছেলেটি নিজের রূপ চেঞ্জ করলো। এও হলো 600 বছরের পুরনো একটি ফক্স। এরপর সে লিওনকে কল করে বলে আমি শুনেছি যে তুমি তোমার মৃত গার্লফ্রেন্ডের অপেক্ষা করছো। আমি আজ তার খোঁজ পেয়েছি, তাই তার ব্যাপারে জানতে তুমি আমার বলে দেওয়া অ্যাড্রেসে চলে আসবে। এরপর দেখা যায় জিয়া ওই ছেলেটির বলে দেওয়া জায়গাটিতে আসে, যেখানে একটি স্কুল গার্ল বসেছিল আর তার পাশে একটি পাগল টাইপের লোক ছিল। তখন বাস স্টপে বাস এসে থামলে জিয়া বাসে উঠতে যাচ্ছিল, কিন্তু ওই পাগল লোকটি তার পা ধরে নেয়। স্কুল গার্লটি তখন বাসে উঠে যায় আর বাস ছেড়ে দেয়। জিয়া বাসের মধ্যে লাল ছাতাওয়ালা লোকটিকে দেখতে পায় এবং সে অনেক কষ্ট করে ওই বাসের কাছে আসে। ততক্ষণে বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে বাসের ভিতরে এসে দেখে সমস্ত প্যাসেঞ্জার মারা গেছে, শুধুমাত্র ওই স্কুল গার্লই বেঁচে ছিল, আর লাল ছাতাওয়ালা লোকটিও এখানে নেই। জিয়া তখন মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে, যেখানে সে তাকে লাল ছাতাওয়ালা লোকটির ফটো দেখায়। এতে মেয়েটি ভয় পেয়ে যায় এবং বলে এই লোকটি সবাইকে মেরে ফেলেছে, আমি শুধুমাত্র বেঁচে গেছি, তার মানে ও আবারও আমাকে মারতে এখানে আসবে। তখন জিয়া বাইরে এলে সে আবারও লিওনকে দেখতে পায়, তাই সে তার সাথে কথা বলতে বাইরে আসে, যেখানে তার কোশ্চেনের কোনো উত্তরই লিওন ঠিকঠাক দিচ্ছিল না। সে শুধুমাত্র নিজের নামটাই ঠিক বলে যে আমার নাম হলো লিওন, আর বলে তোমার যদি আমার ব্যাপারে জানতে হয় তাহলে তুমি নিজে থেকে উত্তর খোঁজার চেষ্টা করো। রাতের বেলাতে লিওন হাসপাতালে এসে দেখে যে স্কুল গার্লটি ওখানে আর নেই, বরং জিয়ার লেখা একটি লেটার ছিল, যেটা দেখে লিওন তো প্রচণ্ড রেগে যায়। এদিকে জিয়া ওই স্কুল গার্লটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, যেখানে মেয়েটি তাকে আগের দিনের রাতের বাসের ঘটনার কথা বলে যে আমি যখন বাসে ছিলাম তখন আমি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনছিলাম, হঠাৎ করে সমস্ত লাইট অফ হয়ে যায়, আর তারপরে আমি হেডফোন খুলে দেখি যে সমস্ত মানুষগুলো মরে গেছে, যাদেরকে ওই লাল ছাতাওয়ালা লোকটি মেরেছে। কিন্তু বাস্তবে সেটা হয় না, যেটা হয় সেটা হলো মেয়েটি আসলে একটি ফক্স, যে সমস্ত প্যাসেঞ্জারকে মেরে ফেলেছে, আর তার সাথে লিওনের লড়াই হয়। বর্তমানে জিয়া ওখানে থাকা কাচের কাপ মাটিতে ফেলে ওটাকে ভেঙে দিয়ে কাচের টুকরো তুলে মেয়েটির গলাতে ধরে বলে তুমি কে হও, আর তুমি ওই দিকে অত রাতে তুমি কোথায় যাচ্ছিলে, তোমার বাড়ি তো ওই দিকে নয়, আর বাসের সমস্ত প্যাসেঞ্জার যখন মারা গেল তাহলে তোমার শরীরে এতটুকুটাও কোনো ক্ষতের চিহ্ন নেই কেন। মেয়েটি তখন নিজের আসল রূপে চলে আসে। এটা হলো সকালের ওই ফক্সটি যে জিয়াকে ওই বাস স্টপে আসার কথা বলেছিল। এই ফক্সের নাম হলো লির্যাং। জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে তাহলে আসল স্কুল গার্লটি কোথায় আছে। লির্যাং বলে যে আমি ওকে খেয়ে ফেলেছি। জিয়া তখন কাচের টুকরো তুলে তার কাঁধে ঢুকিয়ে দেয়। লির্যাং বলে তুমি কি ভাবলে তুমি আমাকে মারতে পারবে? জিয়া বলে না তো, আমি তো তোমাকে মারতে চাইনি, আমি তো নিজেকে টোপ হিসেবে ব্যবহার করেছি। লির্যাং বলে টোপ? কিসের টোপ? তখন ওখানে লিওন জানালা ভেঙে ভিতরে আসে এবং জিয়াকে ওই লেটারটি দেখায়, যে লেটারটিতে লেখা ছিল যে তুমি যাকে খুঁজছো তাকে আমি নিজের সাথে বাড়িতে নিয়ে এসেছি। তখন দুই ফক্সের মেলে মারামারি করতে শুরু করে। লিওন লির্যাংকে ভাই বলে ডাকে, অর্থাৎ এরা দুজনা ভাই। এখানে জিয়া আগে থেকেই ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে লিওনের ব্যাপারে জানতে পারে। লির্যাং বলে যদি তুমি পরের মাসের মধ্যে তাকে খুঁজে না পাও তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো, বলে সে একটি মেয়ের গাড়িতে বসে চলে যায়। জিয়া তখন লিওনকে বলে তুমি কে হও? লিওন তখন ফক্সের চোখ করে বলে তুমি আমার ব্যাপারে সবকিছু ভুলে যাও। বন্ধুরা, আমার মনে হয় যে এই ডায়লগটা গ্রিন রেপার থেকেই হয়তো অভ্যেস হয়ে গেছে এর মধ্যে। যাই হোক, আমি এটা মজা করছিলাম। এখানে সে ভাবলো জিয়া হয়তো বাকি সাধারণ মানুষদের মতোই তাকে ভুলে যাবে, কিন্তু এটা হয় না। জিয়া অলরেডি ছোটবেলাতে যেই ঘটনাটি হয়েছিল তখন থেকেই লিওনকে ভালো মতোই মনে রেখেছে। পরের সিনে দেখা যায় লিওন যখন নিজের বাড়িতে আসে তখন সে দেখতে পায় যে ল্যাপটপে আগের দিনে তার ভাইয়ের সাথে মারামারি করার ভিডিওটি চলছে, আর জিয়া ওই ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। এতে লিওন তো শকড হয়ে যায়
এবং বলে, তোমার কি আমাকে মনে আছে? জিয়া বলে, তোমার জাদু আমার উপরে কাজ করবে না, এবং একটা পেন ড্রাইভ দেখিয়ে বলে, তোমার ব্যাপারে সমস্ত ইনফরমেশন এখানে রয়েছে, নিতে হলে এসে নিয়ে নাও। লিওন তখন আগে আসতেই জিয়া ওখান থেকে ঝাঁপ মেরে দেয়, আর লিওন এসে তাকে ধরে নেয়। এই সিনটা খুবই রোম্যান্টিক ছিল। লিওন তাকে মাটিতে নামালে জিয়া বলে, তুমি সাধারণ মানুষ হতে পারো না, বলে সে তার গলাতে একটি ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে দেয়। এরপর লিওনের যখন জ্ঞান ফিরে তখন সে সত্যি কথা বলে দেয় যে আমি একজন 9 টেলস ফক্স। এটা শুনে জিয়া অবাক হয় না, কারণ সে ছোটবেলা থেকেই বিশ্বাস করত যে বাস্তবে মানুষরূপী ফক্স বলে কিছু আছে। সে তাকে জিজ্ঞাসা করে যে তার বাবা মা কোথায় আছে, আর তাকে কেনই বা সে বাঁচালো। লিওন তো এটা ভেবেই শকড ছিল যে জিয়ার উপরে তার জাদু কেন কাজ করছে না, এবং সে অ্যান্সার করে যে আমি জানি না তারা কোথায় আছে। জিয়া তখন পেনড্রাইভটা নষ্ট করে দেয়, কারণ সে জানতো যে লিওন তার বাবা মাকে একদিন না একদিন ঠিক খুঁজে বের করবে। তখন 600 বছর আগের সিন দেখানো হয়, যখন লিওনের প্রেমিকা আয়ু মারা যায়। তখন তাকে গড নিয়ে যেতে এসেছিল, তবে লিওন আয়ুকে সেখান থেকে নিয়ে না যেতে দেওয়ার জন্য বৃষ্টি করে তার সাথে বজ্রপাতও আনে, এমনকি সে নদীর জলে বরফ করে দেয় তার জাদুর সাহায্যে। তবুও সে আয়ুকে নিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারেনি, তাই সে আয়ুর মুখে একটি ফক্স পিট দিয়ে দেয়, যাতে আয়ু আবার যখন জন্মায় তখন লিওন তাকে সহজে চিনতে পারে। কিন্তু সে এখনো অবধি কোনো মেয়ের মধ্যে ওই ফক্স পিটটি খুঁজে পায়নি, এমনকি জিয়ার মুখেও সে পায়নি, কারণ সে জিয়ার উপরে জাদু ছোটবেলাতেই করেছিল। লিওন আবারও আফটার ডেট ইমিগ্রেশন সেন্টারে আসে। এবার সে জিয়ার বাবা মার খোঁজ করতে আসে। লেডিটাকে জানায় যে জিয়ার মা বাবা না মৃত্যুর লিস্টে আছে আর না জীবিত লিস্টে আছে, ওরা এই দুটির মধ্যেখানে কোথাও আছে। এদিকে জিয়া তার দুটি বন্ধুর সাথে সবসময় থাকে। মেয়েটির নাম হলো পিউ আর ছেলেটির নাম হলো কিম। এদের হিস্ট্রি আমরা পরে জানবো যে এরা আগের জন্মে কি ছিল। এরপর লিওন জিয়াকে বলে তার মা বাবা জন্ম মৃত্যুর মধ্যে কোথাও আছে, এবং এরা ওই ব্যাপারে খোঁজ খবর করতে একটি আইল্যান্ডে যায়। জিয়া তো যায় তার বাবা মার খোঁজ করতে, কিন্তু লিওন আসে তার প্রেমিকা আয়ুর খোঁজ করতে। এই আইল্যান্ডটা হলো সেই আইল্যান্ড যেখানে 600 বছর আগে লিওন পাহাড়ের দেবতা হয়ে আয়ুর সাথে থাকতো। এখানে এসে জিয়া যখন ঘুমাচ্ছিল তখন লিওন আবারও তার মুখে জাদু করে ফক্স পিট দেখার চেষ্টা করে, বাট সে এবারও সেটা পায় না। পরের দিন এরা একটি গাছের আত্মার দেখা পায়, যে বলে এই আইল্যান্ডে 1954 সাল থেকে কোনো শয়তানি আত্মার উৎপাত বেড়েছে। জিয়া একটা জায়গার খোঁজ পায় যেখানে 25 বছর আগে তার বাবা মা এসেছিল। লিওন নোটিস করে যে এই গ্রামে বেশিরভাগ মানুষের বাড়িতে ড্রাগনের ফটো আছে, কারণ এরা ড্রাগনকে শুভ হিসেবে মানে আর সাপকে অশুভ হিসেবে মানে। আর যেই অশুভ সাপের কথা বলা হচ্ছে তার নাম হলো ইমোগি। লিওন এবং জিয়াকে ফলো করে এখানে লির্যাংও এসেছিল। সে মেনলি এই আইল্যান্ডে ক্লুয়ের সাহায্যেই জিয়া এবং লিওনকে ডেকে এনেছে। এর পিছনে অনেক বড় হাত রয়েছে, যেটা আমরা পরে জানতে পারবো। এখানে বাবা মাকে খুঁজতে গিয়ে জিয়ার উপরে একটি লোক অ্যাটাক করে দেয়, আর ঠিক সময় মতন লিওন এসে তাকে বাঁচায় এবং তার ক্ষত জায়গাতে কোনো ভেষজ পাতার রস লাগিয়ে দেয়। তখন লিওন নোটিস করে যে জিয়ার কাঁধে এবং গলাতে সাপের চামড়ার মতন কিছু একটা উঠে আসছে। তখন হট করে জিয়া তার গলা চেপে ধরে বলে, অনেকদিন পর দেখা হলো। লিওন বলে, কে তুমি? সে বলে, ওই যে যার অপেক্ষায় তুমি এত বছর ধরে অপেক্ষা করছো। তুমি আমাকে কেন মেরেছিলে বলো? তখন আবার 600 বছর আগের সিন দেখানো হয়, যেখানে লিওন আয়ু অর্থাৎ নিজের প্রেমিকাকে নিজেই মেরেছিল। বর্তমানে জিয়ার হঠাৎ করে জ্ঞান ফিরে যায় আর তার কাঁধের ওই দাগটি মিটে যায়। লিওন চিল্লিয়ে বলে, বলো তুমি কে হও? জিয়া তখন চকট হয়ে বলে, আমি কি মানে? আমি তো জিয়া। তখন পিছন থেকে লির্যাং এসে জিয়ার উপরে অ্যাটাক করে দেয়, যাকে লিওন ফিল্মি স্টাইলে হিরোর মতন বাঁচায়। আর এখানে তার স্মাইলটার আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। যাই হোক, এবং সে জিয়াকে এখান থেকে পালিয়ে যেতে বলে। জিয়া ওখান থেকে পালিয়ে গেলে আবারও দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর লির্যাং গিভ আপ করে বলে, এতক্ষণে তোমার জিয়ার থেকে দূরে রাখাটা যথেষ্ট ছিল। এদিকে জিয়াকে দেখা যায় যাকে একটি তান্ত্রিক কালা জাদু করে অজ্ঞান করে দেয়। আসলে লির্যাং এবং ওই তান্ত্রিক মিলে ইমোগি নামের অশুভ আত্মাকে জাগানোর চেষ্টা করছে। আমরা আগেই বলেছি যে এই গ্রামের মানুষ সাপকে অশুভ বলে মনে করে, যার নাম হলো ইমোগি। সেই ইমোগি নামের সাপের আত্মাটিকে জাগানোরই চেষ্টা চলছে। এরপর অতি কষ্ট করে লিওন জিয়াকে খুঁজে পায়।
তবে ওই তান্ত্রিক জিয়াকে আগুনের রেখা বানিয়ে তার মধ্যে রেখেছিল, যাতে লিওন তাকে বাঁচাতে না পারে। তখন তান্ত্রিক জিয়াকে একটি কুয়োতে ফেলে দেয়, আর জিয়াও তখন কুয়োতে না পড়ে গিয়ে সে ওখানেই পাথর ধরে ঝুলতে লাগে। এদিকে লিওন রেগে গিয়ে বৃষ্টি নামায়, এতে আগুনের রেখা মিটে যায় এবং সে ওই তান্ত্রিকের উপরে বিদ্যুৎ ফেলে দেয় এবং তাকে মেরে ফেলে। আর লিওন এসে জিয়াকে বাঁচিয়ে নেয়। তবে জিয়ার হাত কাটার কিছুটা রক্ত কুয়োর গায়ে লেগেছিল, যেটা বৃষ্টিতে ধুয়ে কুয়োর ভিতরে চলে যায়। এতে যে কত বড় কাণ্ড ঘটে চলেছে সেটা তো আমরা পরে দেখব। ঘরে এসে লিওন জিয়ার মধ্যে আয়ুমকে দেখতে পায়। এদিকে মাঝরাতে কুয়ো থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, যেই বাচ্চাটিকে কুয়ো থেকে তুলে লির্যাং একটি লোকের হাতে দেয়। এই বাচ্চাটি হলো ইমোগি, অর্থাৎ ওই অশুভ সাপ এখন মানুষ রূপে পৃথিবীতে এলো, যার আত্মা এতদিন কুয়োতে আটকিয়েছিল। আর সে জিয়ার রক্ত পেয়ে সে আবারও মানুষ রূপে ফিরে এলো। পরের দিন যখন আইল্যান্ড থেকে এরা চলে যাবে, তখন জিয়া পুরো গ্রাম ঘুরে এসে দেখে একটাও মানুষ গ্রামের ভিতরে নেই। আর ওখানকার সমস্ত ঘড়ি রাত্রি 2:40-এই থেমে গেছে, অর্থাৎ বাচ্চাটি যখন জন্মেছিল তখন ঘড়িগুলো বন্ধ হয়ে গেছে। কোরিয়াতে আসার পর লির্যাং লিওনকে দেখা করতে ডেকে পাঠায় এবং তাকে হিন্ট দেয় যে ইমোগি আবার বেঁচে উঠেছে। এরপর তাকে টেরিসে ডেকে নিয়ে এসে লিওনের তরোয়ালটি নিয়ে বলে, তুমি ইমোগিকে মারতে চাইছো তাই না? তাহলে তুমি আমাকে মেরে ফেলো, যেমনভাবে তুমি আগে আমাকে মেরেছিলে। তখন আমাদেরকে আবার 600 বছর আগের সিন দেখানো হয়। লির্যাং গ্রামের সমস্ত মানুষদেরকে মেরে ফেলছে। তখন ওখানে লিওন আসে, যাকে লির্যাং অনেকদিন পর দেখেছে, কারণ আয়ু মারা যাওয়ার পর লিওন নিজের পজিশন ছেড়ে কোথাও চলে গেছিল। লির্যাং তখন ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। লিওন বলে, আমি পরে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তুমি ওখানে ছিলে না। লির্যাং বলে, তুমি চলে যাওয়ার পর মানুষেরা ওখানে আগুন লাগিয়ে দিয়েছিল, আর আমার কুকুরছানাটাও মারা গেছে, যেটা তুমি আমাকে দিয়েছিলে। তাই আমি ওখান থেকে চলে গেছিলাম। তাই আমি গ্রামবাসীদেরকে মেরে ফেলছি, কারণ ওরাই আমার থাকার জায়গাতে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এই সাধারণ মানুষদেরকে মেরে ফেলার কারণেই লিওনের ওপরে অর্ডার ছিল লির্যাংকে হত্যা করার। তাই সে না চেয়েও লির্যাংকে মেরে ফেলে। আর লির্যাং আসলে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক ফক্স, কারণ তার বাবার অ্যাফেয়ার ছিল একটি মানুষ মহিলার সাথে, যার থেকে লির্যাংয়ের জন্ম হয়েছিল। আর লির্যাং যেহেতু অর্ধেক মানুষ আর অর্ধেক ফক্স ছিল, তাই তার মাও তাকে পছন্দ করতো না। তাই সেই তাকে 14 বছর বয়সে মানুষ খেকো জঙ্গলে ছেড়ে এসেছিল, যাকে ওখান থেকে লিওনই বাঁচিয়েছিল। আর তারপর থেকেই সে লিওনের কাছে থাকতো। তবে আস্তে আস্তে লিওন আয়ুকে ভালোবাসতে লাগে। আর সে মারা যাওয়ার পর লিওন যখন লির্যাংকে ছেড়ে চলে যায়, তাই লির্যাংয়ের আয়ুর উপরে প্রচন্ড রাগ আছে। এদিকে ইমোজি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে, এখন সে মোটামুটি 10 বছর বয়সের তো হবেই। এদিকে জিয়া জানতে পারে যে শিনজো একটি ফক্স, যে লিওনের দেখাশোনা করে, অর্থাৎ তার বডিগার্ড হিসেবে। এরপর লিওন জানতে পারে যে জিয়াই হলো তার প্রেমিকা আয়ু, অর্থাৎ আয়ুমের পুনর্জন্ম হয়ে গেছে। তাই সে খুশি খুশি তার সাথে টাইম স্পেন্ড করে। অন্যদিকে ওই লোকটি যাকে লির্যাং ইমোগির দেখাশোনা করতে দিয়েছিল, সেই লোকটি ইমোগির দেখাশোনার জন্য একটি মহিলাকে রাখে। ইমোগি আবার ওই মহিলাটির হাত ধরে তার বয়স নিজের শরীরে টেনে নেয়, এতে মহিলাটি মারা যায়। আর এইভাবেই ইমোগি এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাচ্ছে, মানে 14-15 দিনে বেবি থেকে এত বড় হয়ে গেল। এরপর আমরা দেখতে পাই যে জিয়া যেই অফিসে জব করে, সেই অফিসের সিইওই হলো ওই লোকটি যে ইমোগিকে বড় করছে। এখানে আমরা লোকটিকে প্রেসিডেন্ট বলে ডাকবো, মানে প্রেসিডেন্টের কাছে ইমোগি রয়েছে। এদিকে লিওন একটি পাগল টাইপের লোকের কাছ থেকে জানতে পারে যে জিয়ার মা বাবার খোঁজ দিতে পারবে গভর্নর, যার অ্যাড্রেসও সে দিয়ে দেয়। তাই লিওন জিয়াকে নিয়ে ওই জায়গাটিতে আসে, যেখানে অনেকেই ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘুরছিল। এটা দেখে জিয়া লিওনকে দাঁড় করিয়ে রেখে চলে যায় ওই ট্র্যাডিশনাল ড্রেস পরতে, এবং সে যখন ড্রেস পরে বেরিয়ে আসে তখন তাকে দেখতে একদম আয়ুর মতো লাগছিল। তাই লিওন তাকে আয়ু ভেবে ডাইরেক্ট এসে কিস করে দেয়। গাইজ, এই সিনটাও খুব রোম্যান্টিক ছিল। আর এইদিকে লির্যাং একটি জ্যোতিষীর কাছে আসে, যে জ্যোতিষী কোনো সাধারণ মানুষ নয়। লির্যাং এর কাছ থেকে একটি চশমা নিতে এসেছে, যার নাম হলো আইব্রোস অফ টাইগার। জ্যোতিষী তাকে বলে, আমি তোমাকে এই আইব্রোস অফ টাইগার দিতে পারি, যদি তুমি আমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস দিতে পারো তাহলেই। আর লির্যাংয়ের তো সব থেকে প্রিয় কিছু বলতে লিওন ছিল, তাই সে লিওনকেই তার কাছে দান করে দেয়। আর তার পরিবর্তে সে চশমাটি নিয়ে ওখান থেকে চলে যায়। এই চশমাটির মধ্যে দিয়ে কাউকে দেখলে
তার পুনর্জন্মের ব্যাপারে সে জানতে পেরে যাবে। এদিকে লিওন এবং জিয়া চলে আসে ওই গভর্নরের কাছে। জিয়া জানতে পারে যে ছোটবেলাতে তার ফ্যামিলি কারের অ্যাক্সিডেন্ট যে করিয়েছিল সেই লোকটির কপাল অনেকটা চওড়া, আর তার কপালের উপরে ক্রিমিনাল ব্র্যান্ড বলে লেখা আছে। যে লোকটি সাধারণ মানুষ হওয়ার পরও নাইনটেল ফক্সের চেয়েও বেশি বছর ধরে বেঁচে আছে। এরপর লিওন এবং জিয়া আসে ওই জ্যোতিষীর কাছে ওই ক্রিমিনাল ব্র্যান্ড লেখা লোকটির খোঁজ করতে, কিন্তু জ্যোতিষী লিওনকে দেখা মাত্রই তাকে ধোয়া করে নিজের ব্যাগের মধ্যে পুরে নেয়, কারণ লিডিং আগেই এসে তার দাদার বদলে চশমাটি নিয়ে গেছে। জিয়া জিজ্ঞাসা করে যে কি করলে আপনি লিওনকে ছেড়ে দিবেন। জ্যোতিষী সেই একই কথা বলে যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমাকে দাও, তাহলেই আমি ওকে তোমাকে দিয়ে দিব। জিয়া তার কথা মতন নিজের সমস্ত প্রিয় জিনিসগুলো নিয়ে এসে তাকে দেয়, কিন্তু জ্যোতিষীর কোনো জিনিসই পছন্দ হয় না। সে আবার জিয়ার মধ্যে ওই ফক্স পিটটি দেখতে পেয়ে যায়, যেটা 600 বছর আগে লিওন তাকে দিয়েছিল। আর এই ফক্স পিটের বদলেই জ্যোতিষী লিওনকে ছেড়ে দেয়, কিন্তু জিয়া ফক্স পিটের কথা লিওনকে জানায় না। রাতের বেলাতে জিয়া যখন ঘুমাচ্ছিল তখন তার স্বপ্নে ইমোগি আসে, যে তাকে হাই বলে, আর ভয়ের চোটে জিয়ার ঘুম ভেঙে যায়। তখন সে নিজেকে ইমোগির বাড়িতে দেখতে পায়, আর তার ঘাড়ে আবারও সাপের স্কিন জেগে ওঠে। আসলে সে এগুলোও স্বপ্ন দেখছে। অন্যদিকে লিওন আবারও তালাইবার কাছে আসে এবং তাকে বলে যে আয়ুর পুনর্জন্ম হয়ে গেছে, তাই না? সে বলে হ্যাঁ, কিন্তু ওর রক্তে ইমোগি জেগে উঠেছে। লিওন ইমোগির অ্যাড্রেস চাই, কিন্তু সে বলে আমি ওর আগের অ্যাড্রেস ও যখন আইল্যান্ডে থাকতো তখন আমি জানতাম, কিন্তু এখনও কোথায় আছে আমি সেটা জানি না। লিওন রেগে গিয়ে বলে ইমোগি যখন একটা আলাদা মানুষ তাহলে আমাকে কেন আয়ুকে মারতে হয়েছিল? সে বলে কারণ ইমোগির কিছুটা অংশ আয়ুর মধ্যেই ছিল, আর তুমি ওকে যেই ফক্সপিটটি দিয়েছিলে সেটা ও হারিয়ে ফেলেছে, তাই আবারও জিয়ার শরীরে ইমোগির অংশ জেগে উঠেছে। লিওন তখন রেগে গিয়ে বলে জিয়ার কি দোষ ছিল? ওর কাছেই ইমোগি আবার কেন এলো? তুমি সমস্ত কিছু জানতে, তাহলে তুমি আমাকে কেন বলনি? এটা বলেই সে তার দিকে নিজের শক্তি প্রয়োগ করে এগিয়ে আসে, আর তালইবাও তখন নিজের শক্তি প্রয়োগ করে তাকে আটকিয়ে রাখে এবং বলে আমি কি এই কারণে তোমাকে এত বছর ধরে হেল্প করছি? তখন তালইবার হাজব্যান্ড সেখানে এসে দুজনকে থামিয়ে বলে তোমরা এটা কি করছো? লিওন তখন তালইবাকে থ্রেট দিয়ে বলে এই জন্মে যদি জিয়ার কিছু হয় তাহলে আমি জন্ম মৃত্যুর মধ্যে সমস্ত কিছু শেষ করে দেব। লিওন বাড়ি এসে জিয়াকে বলে তুমি ফক্সপিট কোথায় হারিয়েছিলে? জিয়া বলে আমি তো ওটা জ্যোতিষীকে দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে এসেছি। লিওন শকড হয়ে গিয়ে বলে আমি তো শুধুমাত্র 2-4 দিনের জন্য গায়েব থাকতাম, তার জন্য তুমি ফক্সপিট কেন দিয়ে দিলে? জিয়া বলে কারণ আমার কাছে তুমি বেশি ইম্পর্টেন্ট, এবং সে তার স্বপ্নে দেখা বাচ্চাটির কথা বলে। লিওন বুঝে যায় যে এটা ইমোগি ছিল, তাই সে জিয়ার সাথেই থাকতে শুরু করে, আর এদের রোমান্টিক কিছু মুহূর্ত এখানে দেখানো হয়। এদিকে লির্যাং যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি বাচ্চা এসে তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচায়। বাচ্চাটি কিউট ভাবে তাকে এটা ওটা কোশ্চেন করতে লাগে, এতে লিরিং তাকে বকা দিয়ে ওখান থেকে চলে যায়। তখন বাচ্চাটি দেখে যে ওখানে ওই চশমাটি পড়ে গেছে, তাই সে সেটা তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। পরের দিন ওই বাচ্চাটি চশমাটি পরে এদিকে ওদিকে ঘুরছিল। সে সামনে থাকা মানুষগুলোর পূর্বজন্মের সিন দেখতে পাচ্ছিল, তাই সে এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। এরপর লিরিং তাকে হঠাৎ করে ধরে নেয় এবং তার কাছ থেকে চশমাটি চাই। বাচ্চাটি বলে এটা একটি জাদু চশমা, তাই আমি তোমাকে দেব না বলে বাচ্চাটি এদিকে ওদিকে পালিয়ে যাচ্ছিল, আর লিরিং আবারও তার সামনে চলে আসে। এটা দেখে বাচ্চাটি বলে ওয়াও তুমি একটা সুপারম্যান বলে সে আবারও এদিকে ওদিকে পালাতে লাগে, আর শেষমেশ লিরিং তার কাছ থেকে চশমাটি নিয়ে নেয়। আর এই চশমাটি পরে সে এদিকে ওদিকে দেখে, আর যেই সে বাচ্চাটির দিকে তাকায় তখন সে বাচ্চাটিকে আগের জন্মে তারই ওই কুকুরছানা হিসেবে দেখতে পায়, যার নাম ছিল ব্ল্যাকি, যেই কুকুরছানাটি লিওন তাকে দিয়েছিল। এতে লিরিং প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় এবং তাকে একটি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে আনে। আর এইবার বাচ্চাটির বকবক শুনে তার একটুকু মাথা খারাপ হয় না। রাতের বেলায় জিয়া এবং তার অফিসের কলিগরা তাদের অফিসের প্রেসিডেন্টের বাড়িতে আসে, কারণ প্রেসিডেন্ট তাদেরকে ডিনারে ইনভাইট করেছিল। যেই বাড়িতে একটি আশ্চর্যজনক গাছ ছিল, যার নাম হলো গ্রাউন্ড চেরি। তাদের হেড যেই গাছটিতে হাত দিতে যাচ্ছিল তখন প্রেসিডেন্ট এসে তাকে থামিয়ে দিয়ে বলে এই বাড়িতে দুটি রুলস আছে। প্রথম হলো এই গাছটিতে কেউ টাচ করবে না, আর দ্বিতীয়ত হলো সেকেন্ড ফ্লোরে কেউ যাবে না। জিয়া বলে কেন, ওখানে কি কেউ আছে? প্রেসিডেন্ট বলে না, আমি এখানে একাই থাকি। খাবার খাওয়ার সময়তে জিয়া হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়ির ভিতরের দিকে আসে।
যেখানে সে উপর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তাই সে কিউরিয়াস হয়ে ওপরের দিকে আসে। আসলে ভিতরের ঘর থেকে ইমোগি আগের দিনে যেই মহিলাটির হাত ধরে বয়স টেনে নিয়েছিল তার হাতটা ধরে দেওয়ালে মেরে মেরে আওয়াজ করছিল। তখন জিয়া ঘরের সামনে একটি ফলস নোক দেখতে পায়, যেটা সে নিজের কাছে রেখে দেয় এবং দরজার কাছে এসে কান পেতে শোনার চেষ্টা করে। ভিতর থেকে ইমোগি আস্তে করে বলে, তোমাকে স্বাগত। তখন জিয়া দরজা খুলতে যাচ্ছিল কি তার কাছে লিওনের কল আসে। কল কাট করার পর সে আবারও দরজা খুলতে যাচ্ছিল। তখন প্রেসিডেন্ট এসে তাকে থামিয়ে দেয় এবং তাকে এখান থেকে নিয়ে যায়। এরপর এরা বাড়ি ফেরার সময় নোকটিকে নিয়ে আলোচনা করে। এদিকে লিওন ঘরে জিয়ার জন্য আনন্দের সাথে ডিনার রেডি করছিল, আর এরপরে সে জিয়ার জন্য গিফট কিনতে বাইরে চলে যায়। আর তখন বাড়িতে জিয়া আসে, যেখানে একটি বক্স ছিল যার মধ্য থেকে আইব্রোস অফ টাইগার নামক চশমাটি সে দেখতে পায়। আর ওখানে একটি চিরকুটও ছিল, যেখানে লেখা ছিল চশমাটি পরে তুমি তোমার আগের জন্মের কথা জানতে পারবে। আর এদিকে লিরাং লিওনকে কল করে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে একটি গিফট পাঠিয়েছি। তুমি তো দ্য আইব্রোস অফ টাইগার নামের কথা শুনেছো, তাই না? এটা শুনেই লিওন তাড়াতাড়ি করে জিয়ার কাছে চলে যায়। ততক্ষণে জিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চশমাটি পরে নিজের পুনর্জন্মের দেখতে শুরু করেছে, যেখানে 600 বছর আগে আয়ুম ছিল রাজার সপ্তম কন্যা, যাকে ছোটবেলায় রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন তাকে একটি ছেলে এবং একটি মেয়ে মিলে চুপি চুপি নিজের বাড়িতে নিয়ে গিয়ে মানুষ করে। একদিন রাজার শরীর খারাপ হয়ে গেছে বলে আয়ুমের কাছে রাজমহল থেকে ডেকে পাঠানো হয়। তখন সে দেখে যে রাজার শরীরে ইমোগির আত্মা ঢুকে গেছে, যে বলে রাজা নিজে নিজেই শরীর ইমোগিকে অফার করেছে। আর আয়ুমকে বাঁচানোর জন্যই রাজা তাকে রাজ্য থেকে দূরে কোথাও চলে যেতে বলেছিল এবং নিজের শরীর ইমোগিকে দান করে, কারণ আয়ুমের জন্ম হয়েছিল ইমোগির আত্মাকে তার শরীরে ঢুকতে দেওয়ার জন্য। ইমোগি বলে, তুমি আমাকে মাউন্টেন গড এনে দাও, তাহলে আমি রাজার শরীর ছেড়ে দিব। মাউন্টেন গড অর্থাৎ সে লিওনের কথা বলছে। আয়ুম বলে যে মাউন্টেন গড অর্থাৎ পাহাড়ের দেবতা পাহাড় ছেড়ে এখানে আসতে পারবে না, তাই তুমি রাজাকে ছেড়ে দিয়ে আমার শরীরে প্রবেশ করো, আমি তোমাকে মাউন্টেন গডের কাছে নিয়ে যাব। আসলে জিয়ার প্ল্যান ছিল যে ইমোগিকে লিওনের কাছে নিয়ে গিয়ে লিওনের হাতে তাকে মেরে ফেলবে, কিন্তু এখানে এসে ইমোগি এবং লিওন দুজনে মিলে মারপিট করতে লাগে। এটা দেখা মাত্রই জিয়া ভয় পেয়ে চশমা খুলে দেয় এবং সে আবারও চশমা পরে, যেখানে আয়ুম বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তুমি আমাকে বলেছিলে যে তুমি শেষমেশ আমাকে বাঁচাবে। কিন্তু লিওন তখনই তাকে মেরে ফেলে। এটা দেখে জিয়া কাঁদতে লাগে এবং চশমা খুলে দেয়। আর তখনই লিওন সেখানে আসে। জিয়া বলে, তাহলে তুমি আমাকে মেরেছিলে? এতে লিওন সত্যিটা তাকে বলে না। সে বলে, আমাদের দুজনের আলাদা থাকাটাই ঠিক, তবেই তুমি সুস্থ থাকবে বলে সে ওখান থেকে চলে যায়। এরপর লিডিংয়ের সাথে দেখা করতে সে আসে, যে প্রচণ্ড খুশি ছিল এটা ভেবে যে লিওন এবং জিয়ার ব্রেকআপ হয়ে গেছে এবং তারা এখানে গেম খেলতে বসে। এতে এদের দুজনেরই পুরনো দিনের কথা মনে পড়ে, যখন লিওন এবং লিরাং একসাথে বসে খেলা করত এবং লিওন লিরাংকে জেতানোর জন্য বারে বারে গেমে হেরে যেত। তবে সে বর্তমানে বলে, এইবার আমি তোমাকে জিততে দেব না, আর ওই দিন যদি আমি তোমাকে না বাঁচাতাম তাহলে ভালোই হতো বলে সে সেখান থেকে চলে যায়। আর লিরিংয়ের নিজের দাদার কথাতে স্যাড হয়ে যায়, কারণ সে লিওনকে খুব ভালোবাসে। পরের দিন প্রেসিডেন্টকে দেখা যায়, যাকে দেখে মনে হচ্ছিল যে সে এবার হয়তো আর বাঁচবে না। আর তখনই সে গ্রাউন্ড চেরি নামের গাছটি থেকে একটি ফল পেড়ে তার গন্ধ শুকে নেয়, যার ফলে সে আবারও নর্মাল হয়ে যায়। ওখানে লিরাং বসেছিল, যাদের কথা শুনে বোঝা যায় যে এই গাছটি তাদের কথা শুনে বোঝা যায় যে এই গাছের প্রতিটি ফল এক একটি সাধারণ মানুষের আত্মা দিয়ে তৈরি করা হয়েছে, যেটাকে একটা একটা করে নিয়ে নিজেকে বহু বছর অবধি বাঁচিয়ে রাখা যায়। এই প্রেসিডেন্টটি লিরাংকে 600 বছর আগে এই ফলটি খাইয়ে বাঁচিয়েছিল, যখন লিওন লিরাংকে তরোয়াল ভুকিয়ে মেরে ফেলেছিল, যার জন্য প্রেসিডেন্টের সাথে লিরাংয়ের একটি প্রমিস রিং আছে। তার মানে হলো প্রেসিডেন্ট যেহেতু তাকে বাঁচিয়েছিল, তাই লিরাংকেও প্রেসিডেন্টের জন্য কিছু একটা হেল্প করতে হবে। তবে এই প্রমিস রিং এর ব্যাপারে আমরা পরে দেখব। বর্তমানে লিরিং এখানে এসেছিল ইমোগির সাথে কথা বলতে, যে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। এখানে লিরিং মনে মনে বলে জিয়াকে মারতে হবে, যেটা ইমোগি শুনে নেয়, কারণ তার এক্সট্রা একটা শক্তি আছে মানুষের মনের কথা শোনার। তাই বলে, তুমি জিয়াকে মারতে পারো না, কারণ ও আমার জন্য জন্মিয়েছে, আমি ওকে বিয়ে করব।
এদিকে জিয়া তার দুই বন্ধু পিউ আর কিমের সাথে দেখা করে, যাদেরকে দেখে তার মনে পড়ে যায় যে এরা দুজনা 600 বছর আগে আয়ুকে চুপ করে নিয়ে গিয়ে মানুষ করেছিল। এরপর সে যখন রাস্তায় আসে তখন রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল আর সামনে লিওন দাঁড়িয়েছিল। এরপর লিওন জিয়াকে ওই পাহাড়ের ওপরে নিয়ে আনে যেখানে মাউন্টেন গড থাকতো। লিওন জিয়াকে কিছু ফল দেখিয়ে বলে আয়ু আমাকে এই ফলগুলো দিয়ে হাফ প্রপোজ করেছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে আয়ুম লিওনকে প্রপোজ করছে, কিন্তু লিওন তখন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, কারণ সে যদিও বা তাকে ভালোবাসতো তবুও সে একজন ফক্স ছিল আর আয়ুম একজন মানুষ ছিল এই কারণে। কিন্তু কিছুদিন পর একটি খারাপ আত্মার পিছু করতে করতে লিওন ঢুকে পড়ে একটি গ্রামের ভিতরে, যেখানকার লোকজন লিওনকে খারাপ মনে করে তাকে মারতে লাগে, যাদের হাত থেকে তখন আয়ুমই তাকে বাঁচিয়েছিল। তাই লিওন তাকে ভবিষ্যতে হেল্প করার প্রমিস করে, যার ফলে দুজনের আঙুলের প্রমিস রিং তৈরি হয়। একদিন ইমোগির আত্মা আয়ুমের শরীরে ঢুকে গ্রামবাসীকে মারতে মারতে লিওনের কাছে আসে। লিওনকেও মারার জন্য এখানে এসেছিল, তবে আয়ুম নিজের আত্মাকে স্ট্রং করে লিওনকে বলে যে তুমি আমাকে মেরে দাও, না হলে আমি তোমাকেও মেরে ফেলবো। ইমোগি আমার উপরে ভর করে আছে। লিওন আয়ুমকে মারতে চাইছিল না, তবে আয়ুম বলে তোমার এখন প্রমিস রাখার সময় চলে এসেছে, তুমি আমাকে মেরে আমার হেল্প করো, আমি আর কাউকে মারতে চাই না। আর তখন লিওনের হাতের আঙুল আপনা আপনি শিয়ালের আঙুলের মতন হয়ে যায় আর না চাইতেও সে আয়ুমকে মেরে ফেলে। এইভাবে ইমোগির মৃত্যু হয়। বর্তমানে লিওন ওই ফলগুলো উড়িয়ে দিয়ে বলে আমি আর পুরনো আয়ুমকে মনে করতে চাই না, এখন আমার কাছে তুমি আছো, আমি তোমার সাথেই সারা জীবন বাঁচতে চাই। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। আর জিয়াও বুঝতে পারে যে লিওন আগের জন্মে তাকে কেন মেরেছিল। এদিকে ইমোগি বলে আগের বার আয়ুমের চালাকির জন্যই আমি মরে গেছিলাম, কিন্তু এইবার আমি এই ভুলটি করব না। আমি এইবার লিওনের শৈলে ঢুকে পাহাড়ের দেবতা হয়ে জিয়াকে বিয়ে করব। পরের দিন জিয়ার অফিসে একটি নতুন ছেলে কাজ করতে আসে, আর এ কেউ নয় বরং এটা হলো ইমোগি, যে নিজেকে টেরি বলে পরিচয় দেয়। একে অপরের সাথে কথা বলার পর সবাই যখন নিজের নিজের কাজে চলে যায় তখন ইমোগি জিয়ার মনের কথা পড়ার চেষ্টা করে, বাট সে এটা করতে পারে না। এতে সে শকড হয়ে যায়। আর অন্যদিকে তালইবাও বুঝতে পারে যে ইমোগি তার কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে জিয়ার কাছে একটি কাজ আসে যেখানে টেরিও তার সাথে আসে। আসলে একটি মহিলার বডি পাওয়া গেছে, যার পুরো বডিটি অলৌকিকভাবে শুকিয়ে গেছে, যাকে দেখে ইমোগি স্মাইল করে। আর এই মহিলার ডেড বডির হাতের আঙুলের নখগুলি দেখে জিয়া শকড হয়ে যায়। তাই সে সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের অফিসে আসে, যেখানে সে ওই নখটি পায় যেটা প্রেসিডেন্টের বাড়ি থেকে সে তুলেছিল। আর এই নখটি ডেড বডির বাকি নখগুলোর মতোই। তাই জিয়া নখ নিয়ে চলে আসে প্রেসিডেন্টের অফিসে এবং তাকে নখ দেখিয়ে বলে এইসবের কি মানে। এখানে জিয়া দেখতে পায় যে প্রেসিডেন্টের কপালে ক্রিমিনাল ব্র্যান্ডের লেখা দেখা যাচ্ছে। এতে সে কনফার্ম হয়ে যায় যে প্রেসিডেন্ট তার মা বাবাকে আটকিয়ে রেখেছে। তাই বলে তুমি বলো আমার মা বাবা কোথায় আছে। প্রেসিডেন্ট বলে আমি তোমাকে তোমার মা বাবা ফিরিয়ে দেব যদি তুমি মাউন্টেন গডকে আমার কাছে নিয়ে এনে দাও। এদিকে জিয়া যেহেতু হঠাৎ করেই ট্যারিকে অর্থাৎ ইমোগিকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তাই ইমোগি আনন্দের সাথে বাড়ি ফিরছিল। তখন রাস্তার ওই পারে লিওনকে সে দেখতে পায়, আর পরক্ষণেই লিওন তার সামনে উপস্থিত হয় এবং তাকে বলে তাহলে আমার তোমার সাথে দেখা হয়েই গেল। ইমোগি বলে এই এলাকার সমস্ত মানুষের জীবন এখন আমার হাতে রয়েছে, তাই তুমি যদি তাদেরকে বাঁচাতে চাও তাহলে তুমি তোমার শরীর আমাকে দিয়ে দাও, আর আমি মাউন্টেন গড হয়ে জিয়াকে বিয়ে করব। ব্যাস এটা শোনা মাত্রই লিওনও রেগে যায় আর তাকে মারতে শুরু করে। তবে ইমোগি বলে যে আজ আমার লড়াই করার মুড নেই, আমি এখন মরতে চাই। আর তখনই লিওন বজ্র বিদ্যুৎ টেনে এনে ইমোগিকে মারার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন সুসাইড করতে শুরু করে। কারণ ইমোগি একসাথে অনেকগুলো মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। এতে লিওন সবাইকে বাঁচানোর চেষ্টা করে, তবুও তার একার পক্ষে একই টাইমে এতগুলো মানুষকে বাঁচানো সম্ভব নয়। আর এদিকে তালাইবার কাছে মেসেজ আসে যে একসাথে 132 জন মানুষ একই জায়গাতে সুসাইড করেছে, তাই তাদেরকে ওখানে যেতে হবে। আর এদিকে লির্যাং তার ব্ল্যাকির কান্নার আওয়াজ পায়। তখন ওই বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে যায়, কারণ তার সৎ বাবা তাকে প্রায় মারধর করত। লির্যাং তখন লোকটিকে মারে, অ্যাটলিস্ট তার ব্ল্যাকি বলে কথা।
এরপর সে ব্ল্যাকির অর্থাৎ ওই বাচ্চাটির সৎ বাবাকে নিয়ে আনে প্রেসিডেন্টের কাছে, কারণ তার আত্মা গ্রাউন্ড চেরি ফলে পরিণত করার জন্য, কারণ লোকটি তার ব্ল্যাকিকে খুব কষ্ট দিয়েছে। কিন্তু ওখানে ওই গাছটি সে দেখতে পায় না। এতে প্রেসিডেন্ট বলে এই ছোট্ট বীজটিকে গ্রাউন্ড চেরি ফলে তৈরি হয়, যেই বীজটি একমাত্র ইমোগি তৈরি করতে পারে বলে ওই বীজটি লোকটিকে খাইয়ে দেয়। এতে লোকটির আত্মা ধোঁয়া হয়ে ওই ফলটির মধ্যে আটকিয়ে যায়, যেটা প্রেসিডেন্ট টেনে নেয়। অন্যদিকে জিয়া লিওনকে তার বাবা মায়ের কথা বলে, যে কথাগুলো প্রেসিডেন্ট তাকে বলেছিল। তাই লিওন জিয়াকে নিয়ে তালাইবার অফিসে আসে, যেখানে জিয়া তালাইবাকে দেখে একদমই ভয় পায় না, বরং তার মুখে মুখে অ্যান্সার দেয়। এতে তালাইবা জিয়ার ওপরে ইমপ্রেস হয়। লিওন বলে জিয়া এখানে তার বাবা মায়ের খোঁজ করতে এসেছে। জিয়া বলে যে সে তার বাবা মায়ের পরিবর্তে ইমোগিকে ধরে আনবে, কিন্তু তালাইবা জিয়াকে বাইরে যেতে বলে এবং লিওনের সাথে কথা বলে যে জিয়া ইমোগিকে এখানে ধরে আনতে পারবে এটা ঠিক, কিন্তু ইমোগিকে আমি ছুঁয়ে পাথর করতে পারবো না, কারণ যদি এটা আমি করি তাহলে জিয়ার শরীরে থাকা ইমোগির অংশ পাথর হয়ে যাবে, তাই জিয়াকে মরতেই হবে। লিওন বলে যে সে জিয়াকে কিছুতেই মরতে দেবে না, আগেরবার যেই ভুল সে করেছে তা সে এইবার করবে না। তালাইবা বলে দেয় যে জিয়ার বাবা মা প্রেসিডেন্টের গ্রাউন্ড চেরির গাছের ফলের আটকে রয়েছে। আর এইদিকে লিরেনকে প্রেসিডেন্ট অর্ডার দেয় যে লিওনকে নিয়ে আসার জন্য এবং তাকে একটি পয়জন দেয় আর বলে যে তোমার প্রমিস রাখার সময় চলে এসেছে আর প্রমিস ব্যান্ডের আয়ু আর 24 আওয়ার্স রয়েছে, তাই তোমাকে এই সময়ের মধ্যেই সব কাজ করতে হবে। এতে লিরিং চিন্তায় পড়ে যায়, কারণ সে না চেয়েও তাকে তার দাদাকে ধরে আনতে হবে। পরের দিন লিরেং লিওনকে একটি জায়গায় ডাকে, যেখানে কিছুটা দূরে প্রেসিডেন্ট গাড়িতে বসে ফলো করছিল যে লিরিং তার প্রমিস রাখছে কিনা। অন্যদিকে জিয়া এবং তার কলিগরা বসে বসে গল্প করছিল। তখন ওখানকার সিনিয়র এসে বলে আজ কাজের শেষে কেউ পার্সোনাল কাজ রাখবে না, কারণ আজ টেরির ওয়েলকামের জন্য পার্টি রাখা হয়েছে। আর এইদিকে লিওন যখন আসে তখন সে গাছ দেখছিল, আর সেই ফাঁকে লিরেং চুপ করে লিওনের চায়ের মধ্যে ওই পয়জনটি মিশিয়ে দেয়। লিওন বলে গ্রাউন্ড চেরি গাছটি কোথায় আছে, এটা বলেই সে চা খেতে যাচ্ছিল। লিরিং তাকে থামিয়ে দিয়ে বলে আগে তুমি বলো যে তুমি আমাকে কতটা ইম্পর্টেন্ট মনে করো। লিওন বলে আবার সেই তোমার একই কোশ্চিন, আমি আগেই তো বলেছি যে তুমি আমার পরিবার হও, কারণ আমাদের দুজনের বাবা একই। তুমি আমার নিজের ভাই হওয়া সত্ত্বেও তুমি এরকম শয়তানি করে আমাকে প্রবলেমের মধ্যে ফেলো। লিরেং বলে তুমি সবসময় তোমার গার্লফ্রেন্ডের সাথে ভালো ব্যবহার করো, যেটা তুমি আমার সাথে করো না। লিরন বলে হ্যাঁ করি, কারণ জিয়া ফ্যামিলি প্রবলেম থাকা সত্ত্বেও আমার কোনো ক্ষতি করে না, আর তুমি সবসময়তেই আমার ক্ষতি করার পর নিজে নিজেই কান্না করো। এটা বলে সে পয়জন চাটি খেয়ে নেয়। লিরিং রেগে গিয়ে বলে তাহলে এইবার তুমি মরো, বলে সে তার দিকে পয়জনের শিশিটি ছুঁড়ে দেয়। এতে লিওন বুঝে যায় যে তার চায়ের মধ্যে বিষ মেশানো ছিল। সে তখন দুর্বল হয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন প্রেসিডেন্ট এসে চেক করে যে লিওন অজ্ঞান হয়ে গেছে কিনা। তারপর সে ইমোগিকে কল করে, আর ইমোগি বলে তুমি ওর কাছেই অপেক্ষা করো, আমি যতক্ষণ না আসি ততক্ষণ। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিয়া এসে তাকে আটকিয়ে দেয়। এতে ইমোগি বাধ্য হয়ে পার্টি অ্যাটেন্ড করে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ইমোগি এখনও ফিরে আসেনি, তবে লিডিংয়ের কাছে মাত্র 5 মিনিট আছে ওই প্রমিস ব্যান্ডটি ভাঙার জন্য। তাই প্রেসিডেন্টকে বলে তোমার কন্ট্রাক্ট এবার শেষ করো। প্রেসিডেন্ট বলে আগে লিওনের হাতটা তো বের করতে দাও, তারপরে তুমি না হয় কন্ট্রাক্ট ভেঙো। বাট লিডিং তাকে আটকে দেয় এবং বলে আমি তোমার মতন এতটাও খারাপ নয় যে নিজের পরিবারকে মেরে ফেলবো, বলে সে নিজের আসল রূপে চলে আসে, অর্থাৎ সে লিওনের রূপে চলে আসে। আর তখন লিওনও তখন উঠে লিডিং এর রূপে চলে আসে, অর্থাৎ এতক্ষণ ধরে এরা দুজনে মিলে একে অপরের ছদ্মবেশে অ্যাক্টিং করছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লিডিং আগের দিন রাতে লিওনকে ডেকে পাঠায় এবং তাকে সবকিছু বলে দেয় এবং বলে যে তার প্রমিস ব্যান্ডের জন্যই তাকে বাধ্য হতে হচ্ছে লিওনের ক্ষতি করার। লিওন তার গালে হাত রেখে বলে চলো আমরা দুজনা একসাথে বাঁচি, আমরা ওদের কথা মতোই কাজ করব। এগুলো শুনে প্রেসিডেন্ট রেগে গিয়ে লিওনকে মারতে যাচ্ছিল, কিন্তু লিওন চাকু ঘুরিয়েই তাকেই মেরে দেয়। লোকটি তখন লিডিং এর প্রমিসের কথা বলতে যাচ্ছিল, কিন্তু লিওন তখন তার গলা চেপে ধরে এবং বলে আমার ভাইয়ের সাথে তোমার কন্ট্রাক্ট শেষ করো, যেটা দেখে লিডিং খুবই খুশি হচ্ছিল। কিন্তু ততক্ষণেই প্রমিস ব্যান্ডটা ফুটে ওঠে। লোকটি তাকে বলে আমাকে বাঁচাও। এতে লিডিং এসে লিওনের হাত সরিয়ে দেয়। লোকটি বলে আমাকে ফলের কাছে নিয়ে চলো, না হলে আমি মরে যাব।
এতে তারা ওই ফলের গাছটির খোঁজ পেয়ে যায়। অন্যদিকে জিয়ার কলিগরা পার্টি শেষ করে সেখান থেকে চলে যায়। আর ইমোগি তখন চলে যাচ্ছিল, কিন্তু জিয়া তাকে থামিয়ে বলে গাড়ি ভাড়া করার কোনো দরকার নেই, কারণ কিছুক্ষণের মধ্যে আমার গাড়ি আসছে। ইমোগি জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? জিয়া বলে হ্যাঁ আছে, একদম ফেয়ারি টেলের গল্পের হিরোর মতো। ইমোগি বলে ওর সাথে তুমি ব্রেকআপ করে নাও, কারণ বড়দের ফেয়ারি টেলসের গল্প শোনা উচিত নয়। এই কথাটা শুনে জিয়া প্রচণ্ড রেগে যায়। আর তখন তার কাছে লিওনের মেসেজ আসে। সে তাকে গ্রাউন্ড চেরির গাছের ফটো পাঠিয়েছিল। জিয়া ইমোগিকে বলে আমি জানি তুমি আমার বাবা মাকে কেড়ে নিয়েছো। সে বলে ও তাহলে তুমি সবকিছু জানো, এবার তো তাহলে তোমাকে মরতে হবে। জিয়া বলে আমি জানি যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি তোমারই অংশ। সে তার হাতে কিস করে দিয়ে বলে আমি তোমাকে পছন্দ করি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লিওন জিয়াকে আগে থেকে এই সমস্ত কিছু বলে রেখেছিল যে আমি তোমার বাবা মাকে বাঁচাতে যাব, আর ততক্ষণ তুমি ইমোগিকে আটকিয়ে রাখবে, কারণ ও তোমার কোনো রকম ক্ষতি করবে না। এরপর জিয়া বাড়িতে ফিরে এসে লিওনকে দেখে আবার তাকে জড়িয়ে ধরে। এরপর জিয়া যখন ঘরে ঢুকে তখন সে নিজের বাবা মাকে স্বাভাবিক দেখে খুবই খুশি হয়, কারণ এত বছর পর এরা একে অপরের পরিবারকে খুঁজে পেয়েছে। এদিকে ইমোগি প্রেসিডেন্টকে কল করে। প্রেসিডেন্ট বলে একটুর জন্য প্ল্যান ফ্লপ হয়ে গেল। ইমোগি বলে গ্র্যান্ড চেরি ট্রিটা তো ওরা তো নিয়ে গেছে, তাই না? তুমি তাহলে বাড়ি এসো, দেখছি তোমার কি করা যায়। এটা শুনে প্রেসিডেন্ট ভয় পেয়ে যায় এবং সে বাড়ি না এসে অন্য কোথাও পালিয়ে যায়। এরপর লিওন প্রেসিডেন্টকে কল করে বলে আমি তোমাকে গ্রাউন্ড চেরিস ফল দিয়ে দিব, কাল তুমি আমার সাথে দেখা করো। পরের দিন ওই প্রেসিডেন্ট লিওনের বাড়িতে আসে এবং সে ফল চায়। লিওন বলে ফল আমি তোমাকে দেব, কিন্তু তার আগে বলো যে কি করলে ইমোগি আবার আগের মতন ঘুমিয়ে পড়বে। সে বলে যেইভাবে ওকে জাগানো হয়েছে সেইভাবেই ওকে শুয়াতে হবে। জল, অনেক জীবিত মানুষের জীবন, জিয়ার রক্ত আর তুমি নিজে, এগুলো দিয়েই ওকে শোয়ানো যাবে। লিওন এটাও জানতে পারে যে ইমোগি ঘোড়ার রক্ত দেখে ভয় পায়। পরের সিনে দেখা যায় ইমোগি জিয়ার দুই ফ্রেন্ড পিউ এবং কিমকে হিপনোটাইজ করে ছাদে নিয়ে এসেছে এবং জিয়াকে ভিডিও কল করে দেখিয়ে বলে যদি তুমি আমার পাঠানো ড্রেস পরে আমার সাথে ডেটে আসো তাহলে এদের দুজনকে আপাতত আমি মারব না। এটা দেখে জিয়া ভয় পেয়ে যায়। এরপর জিয়া তার কথা মতন ওই ড্রেস পরেই তার সাথে দেখা করতে আসে। এখানে আসার আগে জিয়া লিওয়ানের সাথে দেখা করেছিল। এরা হয়তো ইমোগিকে মারার জন্য কিছু একটা প্ল্যানিং করছে। এখানে এসে জিয়া কোনো কথা বলে না, কিন্তু ইমোগি তার সাথে খুব ভালোভাবে কথাবার্তা বলে যে তুমি আমাকে ওটা দিতে পারবে যেটা আমি চাই, এবং সে নিজের অতীতের কথা বলে যে ওই আইল্যান্ডের রাজার নবম সন্তান ছিল সে, কিন্তু তার জন্মানোর সময় সে না কেঁদেছিল তার মা, কারণ বাচ্চাটি একদমই মানুষের মতন হয়নি, বরং সাপের মতন হয়েছিল। তাই তাকে কিছুদিন রাখার পর একটি মহামারীর শিকার হওয়া মানুষের কুয়োতে ফেলে দেওয়া হয়, যেখানে থাকা লোকগুলো তাকে মেরে খেয়ে ফেলে। একদিন ওই কুয়ো থেকে একটি সাদা সাপ বেরিয়ে আসে। লোকজন তাকে দেখে ইমোগি বলে ডাকে এবং তাকে অশুভ ভাবতে শুরু করে। আর তারপর থেকে এই সমস্ত কিছু চলছে। জিয়া বুঝতে পারে যে ইমোগি আসলে ভালোবাসা চায়, কারণ তাকে প্রথম থেকেই সবাই অশুভ বলে দূরে করে রেখেছে। ইমোজি বলে আমি যেটা চাই সেটা কি তুমি আমাকে দিবে? সে বলে যদি আমি না দিই তাহলে? ইমোগি বলে তাহলে আমি প্রথমে তোমার বয়ফ্রেন্ডকে মারব, তারপর তোমার কাছের মানুষদের মারব, আর তারপরে আমি তোমাকেও মেরে ফেলবো। অন্যদিকে সিনজেও জিনিসের গন্ধ শুকতে শুকতে পিউ এবং কিমের সন্ধান পেয়ে যায়। আর এদিকে জিয়া ইমোগিকে বলে আমার সমস্ত ভালোবাসাই হলো লিওন। এতে ইমোগি রেগে গিয়ে তার ঘাড়ে হাত দেয়, আর তখনই লিওন এসে তাকে জিয়ার থেকে দূরে করে দেয় এবং বলে তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত দেওয়ার? তখন ইমোগি কাউকে কল করে বলে আমার উঠতে ইচ্ছা করছে। এদিকে তখন পিউ এবং কিম যেই ঝাঁপ দিয়ে সুসাইড করতে যাচ্ছিল তখনই সিনজো এসে তাদেরকে আটকিয়ে নেয়। এতে ইমোগির প্ল্যান ফ্লপ হয়ে যায়। লিওন সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে রাস্তার জলের উপরে দাঁড় করায় আর কিছুটা চুল ওই জলের মধ্যে ফেলে এবং নিজের হাতের রক্ত দেখায়, যেটা ঘোড়ার রক্ত ছিল। জিয়া তখন নিজের হাত কেটে রক্ত ওই জলের মধ্যে ফেলে আর লিওন ওর উপরে বিদ্যুৎ ফেলে। এটা তালুইবা ওখান থেকে বসে বুঝতে পারে, তাই সে বলে লিওন তুমি ভুল বুঝছো। এদিকে ইমোগির তো কিছুই হয় না। সে বলে আমার মধ্যে ইমোগির মেন পার্ট নেই, ওটা তো জিয়ার মধ্যে আছে। তখন জিয়ার শরীরের ভিতর তার জ্বলতে লাগে। লিওন এসে তাকে জড়িয়ে ধরে তার কষ্ট কমানোর চেষ্টা করে।
হঠাৎ করে জিয়া চুপ হয়ে যায় এবং লিওনকে সরিয়ে হাসতে লাগে আর বলে, অনেকদিন পর তোমাকে দেখলাম। এটা দেখে লিওন তো পুরো শকড হয়ে যায়, কারণ জিয়ার শরীরে ইমোগি জেগে উঠেছে। ইমোগি বলে, জিয়া আমার। লিওন তখন রেগে গিয়ে বলে, বেরিয়ে যাও ওর শরীর থেকে। তুমি যদি এর মধ্যে আছো তাহলে ওই ছেলেটির মধ্যে কে আছে? ইমোগি বলে যে যদি ওই দিনকে কুয়োতে এই মেয়েটি মরে না যেত তাহলে আমার শক্তি 2 অংশে ভাগ হতো না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি ঠিক সময় মতন আবারও এক হয়ে যাব। লিওন বলে, সেই ঠিক সময়টা কবে আসবে? সে বলে, যখন আমি তোমার শরীর নিয়ে নেব তখন। আসলে লিওন হলো অমর, কিন্তু ইমোগি অমর নয়, তাই সে অমর হতে লিওনের শরীর চায়। ইমোগি তখন লিওনকে মারতে লাগে। এতে লিওন বুঝে যায় যে ইমোগি জিয়ার শরীরে ঢুকে অতটাও শক্তিশালী নয় যতটা শক্তিশালী ওই ছেলেটি। এটা শুনেই সে একটি রড লিওনের শরীরে ভরে দেয়। লিওন তখন তার চোখের দিকে তাকিয়ে বলে, জিয়া, জিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? লিওন তার হাত শক্ত করে ধরেছিল এবং তাকে কন্টিনিউ জিয়া জিয়া করে ডাকছিল। এতে জিয়া আস্তে আস্তে লিওনকে চিনতে পারে এবং নিজের জ্ঞানে ফিরে আসে। যে নিজের এরকম কাজের জন্য প্রচণ্ড আফসোস করে, তাই বলে, তুমি আমাকে মেরে ফেলো, না হলে হয়তো আমি কোনোদিন তোমাকে মেরে ফেলবো। লিওন তখন তাকে জড়িয়ে ধরে নেয়। এরপর জিয়া ঘরের বাইরে বসে বসে নিজের হাতে লিওনের রক্ত দেখে কাঁদছিল আর ভিতরে সিনজো লিওনের ট্রিটমেন্ট করছিল। এরপর লিওন জিয়াকে কমফোর্ট দেয় আর একসাথে বিউটিফুল টাইম স্পেন্ড করে। এরপর এরা সবাই একসাথে জড়ো হয় ইমোগিকে জিয়ার শরীর থেকে বের করার প্ল্যান করতে। কিন্তু জিয়াকে দেখা মাত্রই লিরাং বলে, আরে তুমি তো ইমোগি, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। এতে জিয়া তার কথাতে বিরক্ত হয়, তবে লিওন এর দুজনকে বুঝিয়ে সুঝিয়ে এখানে থাকতে বলে এবং প্ল্যান শুরু করে। প্ল্যানে বলা হয় যে একটি কাঠের চাকু আছে যেটা সমস্ত পাপ শুষে নেয়, তাই সেই চাকুটা জিয়ার শরীরে আঘাত করবে। এতে ইমোগিকে চাকু শুষে নিবে, আর চাকু যেহেতু কাঠের তাই জিয়ার খুব একটা কষ্ট হবে না। এটা শুনে লিরাং বলে যে ওয়াও, গুড নিউজ, তাহলে এটা আমরা কবে করছি? লিওন বলে, আজই করব। এরপর লিওন লিরেংকে আলাদা করে বলে, যদি আমি ইমোগিকে একা না মারতে পারি তাহলে তুমি আমার হেল্প করবে। এরপর লিরেং একটি বদ্ধ ঘরে জায়গায় জায়গায় ঘোড়ার রক্ত লাগায় আর সিনজো নিয়ে আসে একটি সাপ। আর জিয়া রক্ত বার করবে, তার সাথে সে কোনো কিছু দেখে ভয় পাবে, তবেই ইমোগি তার শরীরে জেগে উঠবে। কারণ আগের বারও জিয়া রক্ত দেখার পর ভয় পেয়েছিল আর তার ফলেই তার শরীরে ইমোগি জেগে উঠেছিল। আর লিওন ওই চাকুটা দিয়ে জিয়াকে আঘাত করবে, তাই সবাইকে বুঝিয়ে দেয় যে কার কি কি কাজ রয়েছে এবং সবাইকে বলে দেয় যে ঘরের দরজা বন্ধ রাখতে আর কেউ যেন কোনো কিছু শব্দ শুনেও ভিতরে না আসে, কারণ জিয়ার শরীর ছেড়ে দেওয়ার পর ইমোগি অন্য শরীর খুঁজবে আর সে লিওনের শরীরে চট করে ঢুকতে পারবে না যতক্ষণ না লিওন নিজে থেকে তাকে নিজের শরীরে ঢুকতে দিবে। তাই সাপটাকে রাখা হবে যাতে ইমোগি কোনো শরীর না পেরে সাপের শরীরে প্রবেশ করবে। এরপর এরা বাইরে দাঁড়িয়েছিল আর ঘরের মধ্যে লিওন জিয়াকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম চিন্তা করো না, এই কাঠের চাকুটা তোমার শরীরে কোনো রকম ক্ষত করবে না, শুধুমাত্র ইমোগির আত্মাটাই বের করবে। জিয়া বলে, তাহলে তো এটা তোমারও কিছু করবে না, বলে সে তার শরীরে চাকুটা ঢুকিয়ে দেয়। অর্থাৎ ইমোগি টাইমের আগেই জেগে গেছে। ভিতরের আওয়াজ শুনে লিরাং তো ভিতরে ঢুকতে চায়, কিন্তু বাকিরা তাকে আটকিয়ে দেয়। আসলে জিয়ার হাতে পিন ঢুকে গেছিল, তাই রক্ত বেরিয়ে গেছে, তাই ইমোগি আগেই জেগে গেছে। ইমোগি তখন নিজের ঘাড়ে সাপের চামড়ার একটি আঁশ বের করে লিওনের মুখে ঢুকিয়ে দেয় আর তখনই লিওন আঁশটা বের করে উঠে দাঁড়িয়ে যায়। এতে ইমোগি শকড হয়ে যায়। আসলে এতক্ষণ ধরে লিওন যেই প্ল্যানটা করলো সেটা জিয়ার শরীর থেকে ইমোগিকে বার করার জন্য নয়, বরং ইমোগি এক শরীর থেকে আরেক শরীরে কি করে প্রবেশ করে সেটা জানার জন্যই সে এই প্ল্যানটি করেছে। লিওন তো বুঝে যায় যে ওই সাপের গায়ের আঁশ মুখে ঢুকিয়েই ইমোগি অন্য শরীরে প্রবেশ করে আর চাকুটা নকল চাকু ছিল, এই কারণে তার কোনো রকম ক্ষতি হয় না। এই ঘটনাটিতে ইমোগি রেগে গিয়ে নিজের শরীরে সাপের চামড়া বার করে সাধারণ মানুষকে ছুতে ছুতে তাদেরকে মেরে ফেলতে যায়। এদিকে জিয়ার জ্ঞান ফিরলে লিওন তাকে বলে, 600 বছরের যুদ্ধ এবার শেষ করার সময় চলে এসেছে। এদিকে তালইবা জিয়ার মৃত্যুর ডেট লিখে, কারণ সে মনে করছে যে আগের বারের মতন এবারও জিয়া মরলে তবেই ইমোগি মরবে, কারণ ভাগ্য কখনোই বদলানো যাবে না। ইমোগি যেই জানতে পারে যে তালইবা জিয়ার মৃত্যুর ডেট লিখছে, তখন সে এটা কি করেই বা করতে দিতে পারে, তাই সে চলে আসে তালইবাকে মারতে ইমিগ্রেশন সেন্টারে। তখন ইমোগির চেহারা দেখে তালইবা পুরো শকড হয়ে যায়,
কারণ ইমোগির আত্মাটা যেই শরীরের ভিতরে রয়েছে সেই বডির যেই চেহারাটা ছিল সেটা একদম তালইবার ছেলের মতো, যে কোনো কারণে মারা গেছিল আর তার পুনর্জন্ম হবে না। তালইবা জানতো না যে ইমোগি জন্মানোর পর সে কার চেহারাতে এসেছে, তাই প্রথমবার তালইবা তাকে দেখে পুরো শকড হয়ে যায়। ইমোগি জানতো যে তালইবা যথেষ্ট শক্তিশালী, তাকে এত ইজিলি মারা সম্ভব নয়, তাই সে তালইবাকে তার ছেলের ব্যাপারে এটা ওটা বলে তাকে রাগিয়ে দেয়, যার ফলে তালইবা নিজের পাওয়ার ইউজ করে ইমোগিকে মারতে যায়। আর তখনই ইমোগি মিরর অফ দ্য মুন নামের একটি জাদু আয়না এনেছিল, যেটাকে তালইবার দিকে ঘুরিয়ে দেয়। এতে তালইবার শক্তি আয়নাতে এসে পড়ে রিফ্লেক্ট করে তার দিকেই চলে যায়, যার ফলে তালইবা ওখানেই পাথর হয়ে যায়। এটা বুঝতে পেরে লিওন জিয়াকে নিয়ে ওই সেন্টারে পৌঁছায়, যেখানে লিওন ইমোগিকে মারতে যাচ্ছিল, কিন্তু ইমোগি জিয়ার শরীর ইউজ করে লিওনকে বারে বারে আটকে দিচ্ছিল। এতে লিওন আর কোনো রাস্তা না পেয়ে ওই সাপের আঁশটা খেয়ে নেয়। এতে জিয়ার শরীর ছেড়ে ইমোগি না চাইতেও লিওনের শরীরে প্রবেশ করে আর জিয়ার শরীর ছেড়ে দেয়। লিওন যেহেতু পাহাড়ের দেবতা আর সে অনেক বেশি শক্তিশালী, তাই তার শরীরকে ইমোগি নিজের মতন করে কন্ট্রোল করতে পারছিল না। আর তখন সেখানে লিরাঙ্ক আসে, যাকে লিওন আগে থেকেই বলে রেখেছিল যে আমি যদি ইমোগিকে না মারতে পারি তাহলে তুমিই আমার শেষ কাজটা পূরণ করবে। তাই লিওন ইমোগিকে গিয়ে চেপে ধরে আর লিরেংকে বলে যে তাড়াতাড়ি আমাদের দুজনকে একসাথে মেরে দাও। কিন্তু লিরেং তো নিজের দাদাকে মারতে চাইছিল না, কিন্তু যখন সে দেখে যে লিওনের শরীরটাকেও ইমোগি বশ করে ফেলছে, তখন সে না চাইতেও ইমোগির সাথে সাথে লিওনের শরীরে লিওনের তরবাল দিয়েই আঘাত করে। এতে লিওন ইমোগিকে নিয়ে সামদো নামের রিভারে পড়ে যায়। এটা হলো এমন একটা রিভার যেখানে পড়লে কারোর পুনর্জন্ম হয় না, তাই ইমোগি এখানে জলের সাথে মিশে যায়। তবে লিওনের অনেকক্ষণ জ্ঞান ছিল যে ওপরে জিয়ার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই বলে একজন ফক্স আর মানুষের গল্প এখানেই শেষ হলো বলে সেও জলের মধ্যে মিশে যায়। আর এদিকে জিয়া এবং লিরাং লিওনকে হারানোর জন্য অঝরে কাঁদতে থাকে। এরপর সবকিছু ঠিক হয়ে যায়, মানুষ নর্মালি জীবনযাপন করতে লেগেছে আর তালইবাও ঠিক হয়ে গেছে। তবে জিয়া প্রতিদিন এখানে এসে বারে বারে তালাইবার কাছে লিওনের পুনর্জন্ম করানোর জন্য বারে বারে রিকোয়েস্ট করতে থাকে। সে এখানে প্রতিদিন আসে, এতে তালইবা প্রচণ্ড বিরক্ত হয়। আর অন্যদিকে লিরিং পুরো ডিপ্রেশনে চলে যায়। আসলে লিরাং নিজের হাতে নিজের দাদাকে মেরে ফেলেছে, সেই ঘটনাটা সে কিছুতেই ভুলতে পারছে না। শেষমেশ শিনজো তাকে লিওনের তার জন্য ছেড়ে যাওয়া ভিডিও দেখিয়ে শান্ত করে। অন্যদিকে জিয়া পুরো গল্পটা একটি উপন্যাস হিসেবে লিখতে শুরু করেছে, যার নাম দেয় টেল অব দ্য নাইন টেলড। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ফাইনালি জিয়া এবং লিরাং ওই সেই জ্যোতিষীটার খোঁজ পায়, যার কাছ থেকে লিওনকে বাঁচাতে গিয়ে জিয়া নিজের ফক্সবিট দিয়ে দিয়েছিল। সেই লোকটি আসলে কোনো নর্মাল লোক তো ছিল না, যে মানুষের পুনর্জন্ম করায়। জিয়া এবং লিরাং এখানে লিওনের পুনর্জন্ম করানোর জন্য এসেছিল। আর জ্যোতিষী তো ঠিক একই কথাই বলে যে কোনো কিছু পেতে গেলে তাদেরকে নিজেদের সবচেয়ে কাছের কিছু দিতে হবে। এতে লিরাং দাদার জন্য নিজেকে দান করে, কারণ তার কুকর্মের ফলেই ইমোগি আবার জেগে উঠেছিল, যাকে মারতেই লিওনকে নিজের জীবনকে ত্যাগ করতে হয়েছে। তাই লিরাং লাস্টবারের মতন সবাইকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আবার রোদের মধ্যে বৃষ্টি হয়। এটা দেখে জিয়া লিওনকে খুঁজতে শুরু করে। এরপর সে সামনেখানে লিওনকে লাল ছাতা মাথায় করে দাঁড়িয়ে থাকতে দেখে। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লিওন তাকে বলে যে আমি এখন মানুষ আর আমার কাছে কোনো পাওয়ার নেই। এতে জিয়া খুবই খুশি হয়। এরপর এরা বিয়ে করে। একদিন লিওন একটি বাচ্চাকে দেখতে পায়, যে একদম দেখতে লিরাংয়ের ছোটবেলার মতো। এতে লিওন বুঝে যায় যে লিরাংয়ের পুনর্জন্ম হয়ে গেছে। এরপর লিওন তার লাল ছাতা নিয়ে বাইরে এসে তার 9 টেলড ফক্সের রূপে চলে আসে। অর্থাৎ সে সাধারণ মানুষ নয়, সে এখনও 9 টেলড ফক্সই হয়ে আছে। তার মানে এই ড্রামাটির সেকেন্ড সিজন তো আসছে। তবে এটা তো খুবই খুশির খবর, টেল অফ দ্য 9 টেলড ড্রামাটির সেকেন্ড সিজন এর পোস্টার অলরেডি চলে এসেছে। আর 6 মে সেকেন্ড সিজনের ফার্স্ট এপিসোড রিলিজ হচ্ছে। ড্রামাটি যথেষ্টই বড়, তাই আমি চেষ্টা করেছি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের কাছে এই ড্রামাটির মেন গল্পটা উপস্থাপিত করার। সো বন্ধুরা, আমি আশা করব যে তোমাদের এই ড্রামাটির এক্সপ্লেনেশন খুব ভালো লেগেছে। আর সত্যি সত্যি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই আগে এগিয়ে যাওয়ার।
আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।